বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজ কথা বলবো যে তরুণ যে চিন্তাবিদরা বা দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যে কয়েকটি নাম বেরিয়ে এসেছে, আমি বোঝার চেষ্টা করেছি যে তরুণ, হাসনাত, সার্জিস সহ তারপরে তাদের যে কয়েকজন চিন্তা করছেন, নানা বিষয়ে কথা বলছেন, তারা কেমন করে ভাবছেন, এই ভাবাটা আমি বোঝার চেষ্টা করেছি। বিশেষ করে আমি বোঝার চেষ্টা করেছি যে সাইকো অ্যানালাইসিসটা, যে তার ভাবনাটা কেমন হতে পারে বা কি ভাবছে তারা। তাদের ভাবনার মধ্যে নানা রকমের বিষয়গুলো উঠে এসেছে। রাজনৈতিক দলদের সাথে তাদের একটা কিছু দূরত্ব, বৈরিতা। আবার দেখা গিয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তাদের যেই ছাত্রসুলভ আচরণ এবং ভালো আচরণ, যেটা বলা হয় প্রশংসনীয় আচরণ, সবাই ফেসবুক স্ট্যাটাসে সেই জিনিসগুলো তারা দিয়েছেন। তো আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত যা আমি দেখেছি, দে হ্যাভ এ গুড উইল, তাদের একটি ভালো ইচ্ছা আছে। আমি যদি দার্শনিক ভাষায় যদি বলি, ইমানুয়েল কান্ট যেমনভাবে বলেন যে একটা সদ ইচ্ছা একটা সুকর্মের চেয়েও ভালো। তো সে অর্থে তারা সাধুবাদ জানায়। কিন্তু তরুণ বয়সে যে চিন্তাগুলো হয়, সেই চিন্তাগুলোর মধ্যে একটু এলোমেলো থাকে, চিন্তাগুলো একেবারে সঠিকভাবে নির্দেশনা আসে না। আমি এ উপলক্ষে যদি দুজন শ্রেষ্ঠ চিন্তাবিদের কথা বলি, একজন হচ্ছেন অস্ট্রিয়ার শ্রেষ্ঠ চিন্তাবিদ। আমি বলি যে গত শতাব্দীর শ্রেষ্ঠ যে ভাবনা যার কাছ থেকে আমরা পেয়েছিলাম, তিনি হচ্ছেন ভিনগেনস্টাইন। তিনি তার চিন্তায় একটি বই লিখেছিলেন, যে বইটির নাম হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। অর্থাৎ সেই বইয়ের প্রিফেসে তিনি বলছেন যে এই যে দার্শনিকরা যে নানা প্রকার সমস্যা নিয়ে কথা বলে, সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হয় না। তো তিনি বলতে চেয়েছেন যে সমস্যাগুলোর কেন সমাধান হয় না। তিনি বলেন যে এই সমস্যাগুলোর যে লজিক অফ ল্যাঙ্গুয়েজ থাকে, ভাষার যে একটা যুক্তি থাকে, এই যুক্তিটা দার্শনিকরা ঠিকঠাক মতো বুঝতে পারছে না বলেই এই সমস্যাটার সমাধান হচ্ছে না। অর্থাৎ দার্শনিক সমস্যাগুলোর সমাধান হয় না। সে প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে, এর আগেও থেলিস থেকে শুরু করে যেই কথাগুলো বলা হয় বারবার, এগুলো নিয়ে শুধু আলোচনাই হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। তিনি তার বইয়ের প্রিফেসে বলছেন যে আমি এমন একটি বই লিখব বা লিখেছি, যেই বইয়ের মাধ্যমে এই দার্শনিক সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন করে সমাধান হবে? তিনি তার ভাষায় বলছেন যে জগতের যে অ্যাপ্রারিও একটা ফর্ম আছে, থটেরও আছে, চিন্তারও আছে, তেমনি ভাষারও আছে। তো এই যে কোনো সমস্যাটা যখন আমরা বলি, কেউ যখন শোনে বা চিন্তা করি, এই তিনটার মধ্যে একটা কোরিলেশন থাকে। এই যে কোরিলেশনটা যখন সঠিকভাবে হয় না, তখনই কিন্তু সমস্যাটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না, এবং বুঝতে না পারার কারণে এই সমস্যাটার সমাধানই হয় না। তো ভাষার যুক্তিটাকে যদি আমি ঠিকঠাক করে দেই, তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। অর্থাৎ এ যাবৎকাল পর্যন্ত সৃষ্টি হওয়া সকল দার্শনিক সমস্যার সমাধান তিনি একটি বই লেখার মাধ্যমে করে ফেলবেন। তো এদিকে আর আমি আগাচ্ছি না, কিন্তু তিনি বইটি কিন্তু লিখলেন, তার এই কথাগুলো কিন্তু 1889 সালের দিকে তার জন্ম, তার মানে 25 বছর বয়স যখন কাছাকাছি, 1818 সাল বা এরকম সময়ে, 1822 সালে বইটি প্রকাশিত হয়। তো এই বইটি লেখার পর মজার বিষয় হচ্ছে, তিনি কিন্তু আর কোনো বই লেখেননি। অর্থাৎ তার জীবদ্দশায় তিনি আর কোনো বই লেখেননি, অর্থাৎ বই প্রকাশিত হয়নি। তিনি জীবনের শেষ প্রান্তে একটি বই লিখেছেন, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। যেই বইটি আপনার তার মৃত্যুর পরে 1951 সালে, তার মৃত্যুর পর 1953 সালে প্রকাশিত হয়। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন, এবং ওই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে তিনি বলেছেন যে আমি বইগুলো লিখেছিলাম, সমস্যার সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু আগের চিন্তার চেয়ে পরের চিন্তাগুলো তিনি অনেক জিনিসই তিনি খারিজ করে দিয়েছেন। আরেকজন শ্রেষ্ঠ চিন্তাবিদের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে কার্ল মার্কস। মার্কসের প্রথম দিকের যে লেখাগুলো আপনি যখন দেখবেন, বিশেষ করে জার্মান ইডিওলজিতে তিনি যেভাবে বলেছেন, যে তিনি হ্যাগেলকে প্রচুর সমালোচনা করেছেন,
চিন্তার যে সেন্সুয়াস ফর্মটা হেগেল ধরতে পারেনি বস্তুবাদের ক্ষেত্রে, সেই জিনিসটা তিনি নোটেট করে তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন যে হেগেলের প্রচুর সমালোচনা করেছেন। জার্মান ইডিওলজিতে তিনি কিন্তু ইমানুয়েল কান্ট, হেগেল, ইয়ান হেগেলিয়ান, ফয়েরবাখ সবাইকে কিন্তু অনেকটাই তিনি নাকচ করেছেন। কিন্তু তিনি তার জার্মান ইডিওলজির 11 নম্বর থিসিসে তিনি যা বলেছেন যে বিশ্বব্যাপী এ পর্যন্ত শুধুমাত্র চিন্তাবিদরা কথাই বলেছেন, এখন প্রয়োজন পৃথিবী বদলে দেওয়ার। অর্থাৎ তার 25 বছর 26 বছর বয়সে, 1818 সালে তার জন্ম, 1844 বা 45 সালে যে কথাটা তিনি বলছেন 27 বছর বয়সের কথা, সেই বয়সেও কিন্তু তিনি বলছেন পৃথিবীকে বদলে দেওয়ার একটা সময় তার এসেছে, বা এই কথাটা কিন্তু বলতে চেয়েছেন। কিন্তু তিনি যখন তার ক্যাপিটাল বইটি লেখেন তখন তিনি কিন্তু সম্পূর্ণভাবে যে হেগেলের যে লজিক, সেই লজিক বইটা পাশে রেখে এবং হেগেলের মেথোডোলজিকে ফলো করে তিনি কিন্তু তার ক্যাপিটাল বইটি লিখেছিলেন। এবং তিনি হেগেলকে অতিমাত্রায় সম্মান করেছিলেন তার পরিণত বয়সের লেখায়। তো এই দুজন চিন্তাবিদের কথা এ কারণে বলছি, বয়সটা যখন কম হয় তখন কথাগুলোর মধ্যে একটা চিন্তার একটা ঔদ্ধত্যতা থাকে। যেমন আমি যদি এ অঞ্চলের কবি যদি সুকান্তের কথা বলি, 21 বছর বয়সে যার মৃত্যু, তিনি কিন্তু বলেছেন যে অবাক পৃথিবী তাকিয়ে রয়, জলে পুড়ে ছাড়পক্ষার মাথা নোয়াবার নয়। আবার তার ছাড়পত্র কবিতায় শেষ দিকে বলেছেন কিন্তু যে এই যে নতুন শিশুকে যে বলছেন যে নতুন শিশুকে ছেড়ে দিতে হবে স্থান, তারপরে সব কাজ ফেলে নিজের গায়ের রক্তে নবজাতককে লিখে যাব, তারপর হব ইতিহাস, এই ধরনের জিনিস। অর্থাৎ তরুণ বয়সের লেখার মধ্যে একটা স্পিরিট থাকে, একটা চিন্তার স্পিরিট থাকে। তো সেই স্পিরিটটাই কিন্তু আমি এই তরুণদের মধ্যে দেখছি। কিন্তু কথাটা হচ্ছে তাদেরকে আমি সতর্ক করব এই অর্থে যে একজন শ্রেষ্ঠ কবি, ইংল্যান্ডের কবি খুব সম্ভবত, তিনি একটা কথা বলেছিলেন যে আমার বয়স এখন এত কম নয় যে আমি সব কিছু বুঝি, এটা আমি বোধ করি। অর্থাৎ পরিণত বয়সটা যখন হয় তখন সত্যের কাছাকাছি রূপটা ভিন্ন আকার ধারণ করে। আমি যদি মার্ক্সের চিন্তার সর্ববৃহৎ আমার কাছে ত্রুটি যেটা মনে হয়েছিল, সেটা হচ্ছে উনি যে প্রলেতারিয়েতের একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে চেয়েছিলেন। রুশ বিপ্লবের পর আমরা যেটা দেখলাম, স্তালিন কিন্তু তার ক্ষমতাকে প্রলং করার জন্য মার্ক্সের যে তত্ত্ব ছিল রাষ্ট্র শুকিয়ে যাবে, সেই রাষ্ট্র কিন্তু শুকনোর দিকে কিন্তু স্তালিন যাননি। তিনি কিন্তু তার রাষ্ট্রকে শক্তিশালী করতে চেয়েছেন। তার যুক্তিটা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যদি আমরা লড়াই করতে যাই, প্রকৃতপক্ষে যদি আমরা প্রলেতারিয়েতদের জন্য একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে আগে শক্তি হতে হবে। তাহলে নিজেরা শক্তিশালী হয়ে রাষ্ট্রকে কিন্তু তিনি শক্তিশালী করেছেন। প্রকারান্তরে দেখা যাচ্ছে তিনি কিন্তু তার দীর্ঘদিনের বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী ট্রটস্কিতে কিন্তু তাকে দেশ ছাড়া করেছেন। দেশের বাহিরেও কিন্তু তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন, এমন কথাও কিন্তু বলা হয়। তো এই কথাগুলো এ কারণে বলছি, মানবের চিন্তা বা মানুষের চিন্তার মধ্যে, কর্মের মধ্যে তার যে ক্ষমতাকেন্দ্রিক একটা চিন্তা, এটা কিন্তু একেবারে তার মানুষের হিউম্যান বিইংয়ের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসে। আর ধর্মতত্ত্বকে যদি আমরা বলি, পৃথিবীর সমস্ত ধর্মকে যদি আমরা বলি, তাহলে একেবারে যদি আপনি জরুথ্রষ্ট্রবাদের কথা বলেন, তাদের যে জ্যান্ডাবেস্তা, তাদের যে ধর্মগ্রন্থ, সেখানে কিন্তু বলা আছে যে এই যে ফুলের মধ্যে কাঁটা, আগুনে ধোয়া, মধুতে বিষ, মধুর পাশে যে বিষ থাকে, এই জিনিসগুলো একটা হচ্ছে ভালো শক্তি, একটা হচ্ছে শয়তানি শক্তি। এবং মুসলমান ধর্মের কথা যদি বলেন, ইসলাম ধর্মের কথা যদি বলেন, প্রথম দু ভাই কাবিল এবং হাবিল, কাবিল হাবিলকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। তার মানে হচ্ছে কাবিল বাবা মায়ের কথা শুনতো না, তারপরে হাবিল কিন্তু দেখা গেল বাবা মায়ের কথা শুনতো। এবং সমস্ত ধর্মগ্রন্থগুলো যদি আপনারা দেখেন, মহাভারত, রামায়ণ যদি আপনারা দেখেন, পাণ্ডুর পুত্র এবং আপনার কৌরবদের যে দুই পরিবারের যে সংঘাত, ভালো এবং খারাপের মধ্যে সংঘাত, এই সংঘাতটা কিন্তু চিরস্থায়ী। শিবের বিরুদ্ধে যে তারকাসুরের যে সংগ্রাম বা যে দেখা হচ্ছে, একেবারে হিন্দু ধর্মের মধ্যে যেটা আছে যে আপনার
যে স্বর্গ থেকে দেবতাদেরকে তাড়িয়েছিলেন শয়তানি শক্তি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু চিরন্তন। তো তরুণ চিন্তাবিদদের ক্ষেত্রে আমি যেই কথাটা বলবো, বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার এবং রাষ্ট্রীয় চিন্তার জায়গায় যদি আমি ভাবি, তাহলে জিনিসটা হবে যেটা, সেটা হচ্ছে এটার একটা সীমারেখার কথা চিন্তা করেই তাদেরকে ভাবতে হবে। কারণ ইউটোপিয়ান যে সমাজ ব্যবস্থা, ইউটোপিয়ান রাষ্ট্র ব্যবস্থা, কার্ল মার্কস যেমনভাবে ভেবেছিলেন সেটা যেমন হয়নি। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেমন ত্রুটি আছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ত্রুটি আছে। এখন আমরা যে সংস্কার করতে চাই বা যেমনভাবে করে আমরা ভাবছি, সেই সংস্কারের জায়গাগুলো একেবারে সুনির্দিষ্ট করতে হবে। আমরা যদি ভেবে থাকি যে পৃথিবীর কোনো দেশের মধ্যে কিন্তু আপনার বিচার ব্যবস্থা উঠে যায়নি, যদি খারাপ লোকই না থাকতো, তাহলে বলা হচ্ছে যদি খারাপ মানুষ না থাকতো তাহলে পৃথিবীতে ভালো কোনো আইনজীবী সৃষ্টি হতো না। তাহলে যেহেতু ভালো আইনজীবী সৃষ্টি হয়, তার মানে খারাপ মানুষ পৃথিবীতে থাকবে। তা আমরা যে সংস্কারটা করতে চাই, তরুণ আমার বন্ধুদের আমি বলবো যে তোমাদের সে বয়সটা, ওই বয়সের চিন্তা ভাবনাগুলো আমাকেও হয়তো ওইভাবেই তাড়িত করেছিল। কিন্তু বাস্তবতার নিরিখে যেটা হয়, কার্ল মার্কস যেমন তার তত্ত্বের মধ্যেই ভুল করেছিলেন একটা জায়গায়, সেটা হচ্ছে উনি ধরে নিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষগুলো সভ্য হয়ে যাবে, সবাই নিজেদের মধ্যে করে একভাবে বসবাস করবে এবং ইকুয়ালিটি সৃষ্টি হবে। কিন্তু তিনি প্রতিযোগিতা কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু চিন্তা করেননি। কিন্তু ডারউইনের তত্ত্বে যে যোগ্যতমের জয়ের কথা বলা হয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা মধ্যে আছে। তো আমরা সংস্কার রাষ্ট্র ব্যবস্থা যে একেবারে পচে গেছে কথাটা সত্য, সমস্ত প্রতিষ্ঠান ভেঙে গেছে কথাটা সত্য, তার মধ্যে সাংবিধানিক পরিবর্তন করতে হবে, কিন্তু পরিবর্তনের একটা ইউনিভার্সাল ফর্ম ইতিমধ্যে পৃথিবীতে তৈরি হয়েছে। আমরা যদি সংবিধানটাকে পরিবর্তন করতে চাই, তাহলে সেটারও কিন্তু একটি সঠিক ধারা আছে। হিউম্যান ডিক্লারেশন সহ পৃথিবীর অন্যান্য দেশের যে সংবিধানগুলো আছে তার সাথে সামঞ্জস্য রেখে, ক্ষমতার ভারসাম্যটা সঠিক রেখেই কিন্তু আমাদেরকে সেভাবে হয়তো ভাবতে হবে। কিন্তু আমরা যদি একবারে পৃথিবীটাকে, বাংলাদেশটাকে একেবারে বদলে দিয়ে নতুন বাংলাদেশের মতো তৈরি করে সম্পূর্ণভাবে বদলে দিতে চাই, তাহলে সেটা হয়তো হিতে বিপরীতের দিকে হবে। কারণ ধর্মগ্রন্থ যেমনভাবে টিকে আছে, ভালোর সাথে যেমন মন্দের একটা সংমিশ্রণ থাকে, ঠিক তেমনিভাবে দেশের মধ্যে সমস্ত খারাপ মানুষরা ধ্বংস হয়ে যাবে, এই ধরনের বোধ করার কারণ নেই। এ কারণে তরুণ বন্ধুদের বলবো, তারা তাদের অভিজ্ঞতা যেহেতু এখনও কম, তাই অভিজ্ঞতার পরামর্শ নিয়ে সকলে মিলে রাষ্ট্রটাকে বিনির্মাণ করার প্রক্রিয়া করতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লেজিটিমেসি, যেটা গণতন্ত্র যদি আমরা চাই, সেই গণতন্ত্র ভোটের জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। তো ভোট না দিয়ে যদি আমরা দীর্ঘকাল ক্ষমতা টিকিয়ে রাখতে চাই বা দীর্ঘকাল সময় ব্যাপন করতে চাই, তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে এই একটা উসিলা দিয়ে অথবা একটা ধরনের সংস্কারের কথা মিথ্যা বুলিয়ে আউড়িয়ে আমরা কিন্তু ক্ষমতাকে প্রলম্বিত করছি, রাষ্ট্র ব্যবস্থাকে আমরা গণতন্ত্রের দিকে না নিয়ে আমরা ভিন্ন পরিসরের দিকে অগ্রসর হচ্ছি। তাই তরুণ চিন্তকদের আমি ধন্যবাদ জানাই। তোমাদের ভাবনাগুলো খুব ভালো, কিন্তু ভাবনার মধ্যে সামঞ্জস্য রাখার জন্য এবং একটা নির্দিষ্ট ফর্মে আনার জন্য সিনিয়র সিটিজেনদের পরামর্শ নিয়ে একটা কোরিলেশন করেই আগামী দিনে আমরা রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো নতুন বন্দোবস্ত তৈরি করতে চাই। তরুণদের ধন্যবাদ, আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।